দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নামটি আজও ঝড় তোলে সাধারণ মানুষের মনে। আর এই দেশবরেণ্য মানুষটির সঙ্গে জড়িয়ে রয়েছে জলপাইগুড়ির নানা স্মৃতি, যার মধ্যে অন্যতম হল দেশের তৈরি প্রথম নেতাজির এই মর্মর মূর্তিটি। এবং এই মূর্তি রাখা রয়েছে জলপাইগুড়িতে সুভাষ ফাউন্ডেশনের সংগ্রহশালায়। দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবরেণ্য এই মানুষটির সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে শিক্ষা সংস্কৃতির জেলা বলে পরিচিত জলপাইগুড়ি। দেশের মধ্যে প্রথম নেতাজির পূর্ণাবয়ব মর্মর মূর্তিটি তৈরি এবং স্থাপন হয়েছিল এই জলপাইগুড়িতে, যা এক প্রামাণ্য ঐতিহাসিক দলিল। এছাড়াও বিভিন্ন নথিপত্র এবং অসংখ্য ছবির মধ্য দিয়ে নেতাজি স্মৃতি বিজড়িত জেলার আনাচে কানাচে যারা নেতাজিকে নিয়ে চর্চা করেন তাদের কাছে এর প্রামাণ্য দলিল বর্তমান। নেতাজি স্মৃতিকে ধরে রাখতে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে পূর্ত দপ্তর মোড়ে তৈরি হয়েছে নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং সংগ্রহশালা। সেখানেই রয়েছে সেই মূল্যবান মূর্তিটি এবং নেতাজির সম্পর্কিত অসংখ্য নথি, বই, ছবি ইত্যাদি। ঐতিহাসিক সেই সব নথি থেকে জানা যায় নেতাজি এবং জলপাইগুড়ির মধ্যে গড়ে ওঠা নিবিড় সম্পর্কের কথা। শুনতে অবাক লাগলেও ইতিহাস বলছে জলপাইগুড়ি পৌরসভা এলাকার প্রথম পানীয় জল প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্পের সূচনা হয়েছিল এই মহান মানুষটির হাত ধরে। নেতাজি মোট দুবার জলপাইগুড়ি এসেছিলেন। প্রথমবার এসেছিলেন 1928 সালের 14 এপ্রিল। তিনি তখন কলকাতা পুর কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। তারই তদারকিতে জলপাইগুড়ি পৌরসভা এলাকার পানীয় জল প্রকল্প এবং বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল। 1928 সালে তিনিই উদ্বোধন করেছিলেন এই প্রকল্পগুলির। এরপর 1939 সালে তিনি দ্বিতীয়বার জলপাইগুড়ি আসেন। 1939 সালের 4 ফেব্রুয়ারি জলপাইগুড়ির কংগ্রেস পাড়া সংলগ্ন হরিজোর বস্তির মাঠে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে যোগ দিতে তিনি জলপাইগুড়ি এসেছিলেন। তিনি তখন পরাধীন ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল কংগ্রেসের সর্বোচ্চ প্রধান, তাই তাকে সেই সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা হতো। জলপাইগুড়িতে সেই সভা থেকেই তিনি প্রথম ইংরেজ ভারত ছাড়োর ডাক দিয়েছিলেন। কিন্তু সব কংগ্রেস নেতা একমত না হওয়ায় তার সেই ডাক অবহেলিত হয়। নেতাজিকে নিয়ে যারা চর্চা করেন তাদের অভিমত, যদি নেতাজির সেই ডাক অন্যান্য নেতৃত্ব গ্রহণ করে আন্দোলনে নামতেন তবে ভারতবর্ষ অখণ্ডভাবে স্বাধীন হতো। নেতাজি যে দুবার জলপাইগুড়িতে এসেছিলেন সেই দুবারই তিনি ট্রেনে এসেছিলেন এবং নেমেছিলেন জলপাইগুড়ি টাউন স্টেশনে। সেই স্মৃতি ধরে রাখতে টাউন স্টেশনে নেতাজির আগমনের সেই ছবির গ্যালারিও করা হয়েছে। এর পাশাপাশি নেতাজির আরও একটি অমূল্য স্মৃতি রয়েছে জলপাইগুড়িতে, সেটি হলো নেতাজির পূর্ণাবয়ব মর্মর মূর্তি। সময়টা 1951 সাল। সদ্য স্বাধীন দেশে তখন ডামাডোল অবস্থা। স্বাধীন দেশের ক্ষমতা দখল, দেশভাগের দুঃসহ দাঙ্গা হাঙ্গামা নিয়ে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ থেকে তৎকালীন নেতারা। আরেকদিকে নেতাজির নিরুদ্দেশ নিয়ে গুঞ্জন। তৎকালীন সময় দাঁড়িয়ে নেতাজির নাম মুখে আনাও এক প্রকার ভীতির কারণ ছিল। যদিও স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে বেশিরভাগই ছিলেন নেতাজি অন্তঃপ্রাণ, তাদের মধ্যেই ছিলেন জলপাইগুড়ির কয়েকজন স্বাধীনতা সংগ্রামী। তাদের প্রচেষ্টায় এই মূর্তি তৈরি হয়েছিল, যার আবরণ উন্মোচন করেছিলেন তৎকালীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিচারপতি রাধা বিনোদ পাল। করলা নদীর ধারে পূর্ত দপ্তর মোড়ে মূর্তিটি স্থাপন করা হয়। সেই মূর্তির পাদদেশে আজাদ হিন্দ বাহিনীর শহীদদের অস্থি কলস রেখে তৈরি হয় শহীদ বেদি। নেতাজির মতো তার এই মূর্তির ওপর দিয়েও অনেক ঝড়ঝাপটা গিয়েছে। 1968 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মূর্তিটি। এরপর 1971-এর উত্তাল সময়ে নকশালপন্থীদের হাতে ক্ষতিগ্রস্ত হয় মূর্তিটি। পরে সেটি জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে সংস্কার করা হয়। খোলা জায়গা থেকে সরিয়ে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের হল ঘরে সেটিকে সংরক্ষণ করা হয়। আগের জায়গায় 2004 সালে ব্রোঞ্জ দিয়ে একটি বিশাল মাপের মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। সংগ্রহশালায় রাখা মূর্তিটি নেতাজির প্রথম মূর্তি, শুধু তাই নয়, এর রঙও আলাদা। সাধারণত মিলিটারি রঙের পোশাক পরা নেতাজির মূর্তি চোখে পড়ে, তবে এই মূর্তির রং সাদা। প্রতি 23 জানুয়ারি মর্যাদার সাথে সেই মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই সংগ্রহশালাতেই রয়েছে নেতাজির জলপাইগুড়িতে আসার ছবি এবং নানান দলিলগুলিও। দেশের প্রথম মর্মর মূর্তির পাশাপাশি নেতাজির স্মৃতি বিজড়িত অর্থাৎ
জলপাইগুড়ির সঙ্গে নেতাজি যেসব স্মৃতি জড়িয়ে রয়েছে সেই সব স্মৃতি বিজড়িত বহু ছবি কিন্তু এই সংগ্রহশালায় রাখা রয়েছে। পাশাপাশি কিন্তু নেতাজির জীবনী বা নেতাজির যে কাজ, তার যে কর্ম এবং তার যে বিভিন্ন যে ঘটনাবলী সেই সব সম্পর্কিত বহু বইও কিন্তু রয়েছে এই সংগ্রহশালায়। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, আচ্ছা। যেখানে এখন স্কুলটার নিচে যে ফাউন্ডেশন, ফাউন্ডেশন ফাউন্ডেশনে যে এই দেশের প্রথম একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তি, হ্যাঁ, এটা নিয়ে কতটা গর্ব অনুভব করেন? এটা নিয়ে আমরা খুব গর্বিত, যার জন্য আমরা যে কোনো অনুষ্ঠানে আগে এসে এখানে আমরা ফুল দিই, আগে ওনার পায়ে আমরা পুষ্পস্তবক দিই, তারপরে আমাদের অন্য কাজ শুরু হয়। এবং তার অনুপ্রেরণাতে কি স্কুলটা চলছে? তার অনুপ্রেরণাতেই আমাদের স্কুলটা চলছে। এই মূর্তিটি যাতে সংরক্ষণ হয় বা ধরুন আগামী প্রজন্ম যারা এই সম্পর্কে জানে না, তারা যাতে জানতে পারে, তার জন্য কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, মূর্তিটা তো, যার জন্য আমাদের এই ফাউন্ডেশনটাকে খোলার দরকার আছে, ঠিক টাইমলি একটা টাইম বেঁধে এটাকে খোলার দরকার আছে, যাতে অন্তত বিকেল বেলা যখন সবাই বেরোয় আর কি, সাধারণভাবে আমাদের কি হয় বিকেল বেলায় তো বেরোয়, বা বাইরের থেকে যারা আসে, এমন একটা ব্যবস্থা করা উচিত যেখানে সবাই দেখতে পারে। সবাই দেখতে না পারলে তো জানতে পারবে না, আগ্রহটা তৈরি হবে। আগ্রহ তৈরি হবে না। সেজন্য আমরা চাই যে এটার এমন একটা ব্যবস্থা তৈরি হোক যেখানে সারাদিন এটা খোলা থাকবে, এই এটা মিউজিয়ামটা, এখানে সবাই আসবে দেখবে, তবেই তো মানুষের আগ্রহ বাড়বে, মানুষ জানবে। দাদা কিছু মনে না করতে নাম। আমি গোবিন্দ রায়, জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক। এই জলপাইগুড়ির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে সবচেয়ে মূল্যবান স্মৃতি এইখানে রয়েছে, যেটা প্রথম মূর্তি বলা হয়। যদি একটু ইতিহাসটা বাইরে সেটা যদি একটু ছোট করে বলেন। জলপাইগুড়ি বাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত যে 1951 সালে 23শে জানুয়ারি জলপাইগুড়িতেই প্রথম ভারতের নেতাজির মর্মর মূর্তি স্থাপিত হয়েছে, এবং এই মূর্তি স্থাপন করেছিলেন স্বাধীনতা সংগ্রামী জলপাইগুড়ির বরেণ্য সন্তান সতীশচন্দ্র লাহিড়ী এবং তার সহযোগী বৃন্দ। 1951 সালে যখন গোটা দেশে বিভিন্ন স্বাধীন রাজ্যগুলো পাকিস্তানে যাবে না ভারতে যাবে সে নিয়ে তোলপাড় হচ্ছে, তখন নীরবে সতীশচন্দ্র লাহিড়ী, তিনি সতীশ কবিরাজ নামে সমধিক পরিচিত, তিনি ইম্ফলের মাটিতে মণিপুরে মৈরাঙ্গে, সেখানে আজাদ হিন্দ সৈন্যরা যারা যুদ্ধে প্রাণ দিয়েছিল এবং মণিপুরের অধিবাসীরা, ইম্ফলের অধিবাসীরা, ওখানকার বনাঞ্চলের অধিবাসীরা ছোট ছোট শহীদ বেদি করে সেই আজাদ হিন্দ সৈন্যদের মৃতদেহ সেখানে কবরে রেখেছিল। সেই কবর থেকে অস্থি নিয়ে এসে, আজাদ হিন্দ সৈন্যদের অস্থি নিয়ে এসে একটি কলসের মধ্যে পূর্ণ সলিলা নদী, গঙ্গা, কাবেরী, নর্মদার মাটি এবং জল সেই কলসিতে রেখে এখানে আজাদ হিন্দ সৈন্যদের অস্থি প্রথিত করে একটি বেদি নির্মিত হয়, এবং সেই বেদির পাশে এই মর্মর মূর্তিটি স্থাপিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর সারা পৃথিবীব্যাপী জাপানের বিরুদ্ধে মানুষের, অন্যান্য মিত্রশক্তির দেশগুলোর যে অবিচার ছিল তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যিনি জাপানের হয়ে সওয়াল করেছিলেন, জাস্টিস ডক্টর রাধা বিনোদ পাল, তিনি এই মূর্তিটির আবরণ উন্মোচন করেন। সুতরাং এটি একটি ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষ্য জলপাইগুড়ির এই সর্বপ্রথম মর্মর মূর্তি। আমরা জলপাইগুড়ি নেতাজি ফাউন্ডেশন এই মূর্তিটি যখন বাইরে ছিল, 68 সালের বন্যায় যখন এখানে সব ব্রিজ ভেঙে যায়, রাস্তা পরবর্তীকালে অনেক উঁচু হয়, তখন এই মন্দির এবং এই মূর্তিটি রাস্তার অনেক নিচে পড়ে যায়। পরবর্তীকালে অনেক চেষ্টা চরিত্র করেও যখন কোনো সমাধান হয়নি, 2004 সালে আমি তখন এই শহরের বিধায়ক হিসেবে ওই জায়গায় নেতাজির একটি ব্রোঞ্জ নির্মিত মর্মর মূর্তি স্থাপনের উদ্যোগ নিই, এবং নেতাজির এই প্রথম মূর্তিটি আমাদের এই নেতাজি সংগ্রহশালায় সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করি জলপাইগুড়ির মানুষের সহযোগিতায়। এবং ওই যে বাইরের ব্রোঞ্জ নির্মিত মূর্তি, সেটিও একটি ঐতিহাসিক কারণ আছে।
সেটি হলো 1939 সালে সুভাষচন্দ্র জলপাইগুড়ি এসেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে। তখন সভাপতিকে বলা হতো রাষ্ট্রপতি। তখন তার বয়স 42 বছর। সেই দীপ্ত চেহারা, তার সেই ব্যক্তিত্বময় চেহারার প্রতিচ্ছবি জলপাইগুড়ির মাটিতে তার এই মূর্তির মাধ্যমে আমরা পরিস্ফুট করবার উদ্যোগ গ্রহণ করেছি। সুতরাং জলপাইগুড়িতে ত্রিবেণী সঙ্গমের মতন ভারতের প্রথম নেতাজির মর্মর মূর্তি, জলপাইগুড়িতে সুভাষচন্দ্র 1939 যে ব্যক্তিত্ব নিয়ে উপস্থিত হয়েছিলেন তার প্রতিমূর্তি, এবং আজাদ হিন্দ সৈন্যদের অস্থি নিয়ে এসে সেই অস্থি পতিত করে দধিচি সম আত্মত্যাগী আজাদ হিন্দ সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এই বেদি। এই তিনটি মূল্যবান মানে স্থাপত্য বা সৃষ্টি জলপাইগুড়িতে একই সঙ্গে এই নেতাজি সুভাষ কমপ্লেক্সে আমরা স্থাপন করেছি। আমরা আবেদন করেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে। তিনি যখন এই প্রথম এই মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়, পরবর্তী ব্রোঞ্জ নির্মিত মূর্তি, তার বাবা ছিলেন এই অনুষ্ঠানের সভাপতি, এবং আমাদের সর্বজন শ্রদ্ধ অশোক ঘোষ এসেছিলেন, জলপাইগুড়ির সাংসদ মিনতি সেন, মানিক সান্যাল, তদানীন্তন জেলা পরিষদের সভাধিপতি বনমালী রায়, সবার উপস্থিতিতে এখানে আমরা যে অনুষ্ঠান করেছিলাম তাতে উদয়ন গুহ নিজে উপস্থিত ছিলেন এখানে। সুতরাং তার একটা ওই আবেগের ভিত্তিতে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 82 লক্ষ টাকা এই প্রকল্পের জন্য অনুমোদন করেছেন। আমরা সেই প্রকল্পের অর্থ দিয়ে এই যে সংগ্রহশালাটি, এটি অত্যন্ত আধুনিকীকরণ করা হবে, এতে সিলিং করা, আলোর ব্যবস্থা করা, এবং এই জলপাইগুড়িতে নেতাজির যত স্মৃতি চিহ্ন আছে সেগুলোকে ডিসপ্লে করা। এই যে মূর্তিটি, এই মূর্তিটি বাইরের মানুষও যাতে দেখতে পারে তার জন্য ভবনের ত্রিতলে একটি প্যাসেজ আছে, সেখানে সংরক্ষিত করে এই মূর্তিটি সেখানে স্থাপন করা, এবং পিডব্লিউডি মোড় পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্রের জীবনের যে কর্মকাণ্ড, আজাদ হিন্দ বাহিনীর কর্মকাণ্ড, সেগুলো একটা জনসাধারণের উদ্দেশ্যে একটা আমাদের প্রদর্শনীর ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে আমরা এই প্রকল্পটি সফলভাবে সম্পূর্ণ হবে বলে আশা করছি, এবং আমরা জলপাইগুড়িবাসী শুধু নয়, গোটা উত্তরবঙ্গের মানুষ নেতাজির এই প্রথম মূর্তি, নেতাজির জলপাইগুড়ি আগমনের প্রতিচ্ছবি এবং আজাদ হিন্দ সৈনিকদের অস্থি সহ যে শহীদ বেদি আছে তার সংরক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছি। জলপাইগুড়ির মানুষের কাছে, দেশপ্রেমিক মানুষের কাছে, নেতাজি প্রেমী মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, তারা এই প্রতিষ্ঠানটি দেখতে আসবেন এবং সমৃদ্ধ হবেন এখানে তথ্য এবং ইতিহাস জানবার ফলে। জলপাইগুড়ি তথা গোটা দেশের গর্ব এই মর্মর মূর্তিটি সংরক্ষণ করা হোক, এবং সাধারণ মানুষ যাতে আরো বেশি করে নেতাজি সম্পর্কে জ্ঞান আরোহণ করতে পারেন তার ব্যবস্থা করা হোক, এমনই দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস আজও মানুষের মনে অমর হয়ে রয়েছেন। তার এই জন্মতিথিতে রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।